যারা এই গল্পের প্রথম পর্ব দেখেন নাই, ডিসক্রিপশনে পেয়ে যাবেন। চলুন গল্পে যাওয়া যাক। আমি তোমাকে ভালোবাসি কাব্য, আই লাভ ইউ। এই কথাটি শুনেই পড়ি সেখানে মাথা ঘুরে পড়ে যায়। এটা দেখে কাব্য একটু আশ্চর্য হয়। কারণ কি এমন হলো যে পরি মাথা ঘুরে পড়ে গেল? নদী বলল, এই পরি তোমার কি হলো? কাব্য বলল, ও মাথা ঘুরে পড়ে গিয়েছে, একটু পানি নিয়ে আসো তুমি। তো কাব্যর কথা মতো নদী পানি আনার জন্য চলে যায়। ঠিক সেই সময় পরি চোখ খুলে উঠে বসে। এটা দেখে তো কাব্য পুরাই অবাক। কাব্য, এই আপনার না জ্ঞান ছিল না? পরি, কে বলল আমার জ্ঞান ছিল না? হ্যাঁ। কাব্য, আমি তো নিজেই দেখলাম। পরি, যা দেখেছেন সব ভুল দেখেছেন। কাব্য, তার মানে আপনি এতক্ষণ সব নাটক করেছেন? পরি, হুম, নাটক করেছি। কাব্য, আপনি জঘন্য খারাপ। পরি, আমার স্বামীকে আমার সামনে অন্য কেউ প্রেম নিবেদন করবে, আমি সেটা মেনে নিব? কাব্য, এই একদম চুপ। পরি, হুম, চুপ করলাম। কাব্য, কলেজের কোনো ছেলে মেয়ে যদি জানে যে আপনি আমার হবু বউ হন, তবে আপনাকে আমি নিজের হাতে খুন করব, বলে দিলাম। পরি, তোমার মনটা এত নিষ্ঠুর? হ্যাঁ, একটুও ভালোবাসা বা বিশ্বাস নেই? কাব্য, সেটা আপনাকে বলতে হবে না। পরি, এমন সুন্দরী একটা বউ পেয়েছো, তবুও তার মূল্য দিচ্ছ না। এমন সময় আসবে আমাকে খুঁজবে, কিন্তু পাবে না। কাব্য, আপনার মতো পতিতালয়ের মেয়েকে এই কাব্য খুঁজবে? হাহা। পরি বলল, আচ্ছা একটা কথা বলি। কাব্য বলল, আপনাকে কেউ না করেছে বলতে? পরি বলল, এত ভালো তুমি যে পতিতালয়ে খারাপ মেয়েদের দেহ খাইতে কেন গিয়েছিলে? কাব্য, মানে? পরি, কেন আমার কথা বোঝা যায় না? তুমি এত ভালো, তো পতিতালয়ে কেন গিয়েছিলে? কি এমন ছিল ওই পতিতালয়ের মেয়েদের যা আমার নেই? কাব্য, ভালো লেগেছে তাই গিয়েছি। পরি, তো আমাকে ভালো লাগে না? কাব্য, না। আর হ্যাঁ, আমি নদীকে অনেক ভালোবাসি। কোনোভাবে যদি নদী এই সব জানতে পারে, আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। পরি, ঠিক আছে। এমন সময় নদী একটা জুসের বোতলে করে পানি নিয়ে আসে। নদী বলল, আল্লাহ, পরি দেখি ভালো হয়ে গিয়েছে। পরি বলল, কি হয়েছিল আমার? নদী, জানি না, হঠাৎ করে তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। পরি, ও আচ্ছা, ঠিক আছে, তোমরা কথা বলো, আমি ক্লাসরুমে গেলাম। নদী, ঠিক আছে। পরি ক্লাসরুমে যাবে, এমন সময় কাব্যকে উদ্দেশ্য করে একটি কথা বলে। পরি, ভাইয়া, নদী কিন্তু আপনাকে খুব ভালোবাসে, কখনো কষ্ট দিয়েন না। পরির কথাটি শুনে কাব্য চুপ হয়ে থাকে, কোনো কথা বলে না। এরপরে যখন পরি চলে যায়, সাথে সাথে কাব্য নদীকে প্রপোজ করে। কাব্য, এই নদী, এই নদী, তুমি কি আমার সেই জ্যোৎস্না রাতে চাঁদ দেখার সঙ্গী হবে? তুমি কি আমার সেই স্বপ্নে দেখা দুষ্টু মিষ্টি বউ হবে? কথা দিলাম, আমার এই হৃদয়ে শুধুমাত্র তোমার নামটি লিখে রাখবো চিরস্থায়ীভাবে। কাব্যর এমন প্রপোজ করার স্টাইল দেখে নদী ইমপ্রেস হয়ে যায়। তাতেই আবার নদীও ভীষণ পরিমাণে কাব্যকে মন থেকে ভালোবাসে। নদী, হুম প্রিয়, আমি তোমার প্রথম ও শেষ ভালোবাসা হতে চাই। রাখবে তোমার ওই বুকে আমাকে তোমার প্রিয়তমা করে? কাব্য, হুম প্রিয়, আমি চাই তুমি আমার প্রিয়তমা হয়ে আমার পাশে চিরকাল থাকো। অনেক ভালোবাসি তোমায়। আই লাভ ইউ। নদী, আই লাভ ইউ টু, আমার হবু জামাই। কাব্য, আরেকটি কথা শোনো। নদী, একটি কথা কেন, হাজারটা কথা শুনতে আমি রাজি আছি। কাব্য, তুমি ওই মেয়েটির সাথে কথা বলবে না। নদী, কোন মেয়েটার সাথে? কাব্য, এখন যে মেয়েটা তোমার সাথে ছিল। নদী, ও পরীর কথা বলতেছো? কিন্তু পরী তো খুব ভালো মেয়ে। কাব্য, এত কিছু জানতে চাই না আমি। নদী, কারণটা বলবে প্লিজ? কাব্য, এত কথা বলো কেন বুঝি না, যা বলছি তাই করবে তুমি। নদী, তোমার সব কথা শুনতে আমি রাজি আছি। কাব্য, সেটাই, যদি কখনো ওর সাথে কথা বলো তবে আমাকে হারাতে হবে। নদী, কখনোই কথা বলবো না আর, তোমাকে কথা দিলাম। কাব্য, এই তো লক্ষ্মী মেয়ে। নদী, জানো কাব্য, তোমার জন্য আমি পৃথিবীর সব কাজ করতে পারি। কাব্য, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। নদী, ঠিক আছে, এখন ক্লাসে চলো। কাব্য, হুম, চলো। এরপরে নদী ও কাব্য দুজনেই ক্লাসরুমে চলে আসে। কাব্য এসে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। এইদিকে নদী এসে পরীর সাইডে বসে পড়ে। পরী, এই নদী, কি হলো? কাব্য কি রাজি হয়েছে? নদী নিশ্চুপ। পরী, এই বলো না কি হয়েছে, আমার শুনতে খুব ইচ্ছে করতেছে। আবারও নদী নিশ্চুপ। পরী, বলো কি সমস্যা, এমন চুপ করে আছো কেন? এইবার নদী মুখ খুলে বলতে থাকে।
নদী, তুমি আমার সাথে আর কখনো কথা বলিও না। আমি তোমার সাথে কথা বলতে চাই না। পড়ি, কিন্তু কেন? কি এমন করলাম যে কথা বলতে চাও না? নদী, জানি না। বলছি কথা বলবো না তো, কথা বলবই না। কথাটি বলে ব্যাগটি নিয়ে অন্য একটি বেঞ্চে গিয়ে বসে পড়ে। পরী বলল, আশ্চর্য, বুঝলাম না কি এমন করলাম তার জন্য এমন করতেছো তুমি নদী। এইবার পরী মনে মনে ভাবতে থাকে, নিশ্চিত কাব্য কিছু একটা বলেছে, তার জন্য নদী কথা বলতেছে না। তো কি আর করার। পরী মন খারাপ করে বসে আছে। ঠিক এমন সময় কেউ একজন বলে ওঠে, আজ আর ক্লাস হবে না, আজ ছুটি। ছুটির কথাটি শোনার সাথে সাথে নদী ও কাব্য দুজনেই হাত ধরে ক্লাস থেকে বেরিয়ে পড়ে। এটা দেখার পরে পরীর বুকটা কেমন যেন কম্পন দিয়ে উঠতেছে। কারণ নিজের স্বামী যখন অন্য একটি মেয়েকে ভালোবেসে হাত ধরে ঘুরে বেড়ায় তখন কষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো কলেজ শেষে পরী সোজা বাসায় চলে আসে কোনো রকমে। কারণ পরী এ রাস্তা ভালো করে চেনে না, তাই আসতে একটু কষ্ট হয়েছে। বাসায় আসার সাথে সাথে কাব্যর মা বলে ওঠে, কাব্য কোথায় বৌমা, তুমি একাই কেন আসলে? পরী, মা আপনার সন্তান হয়তো ঘুরতে গেছে কোথাও। কাব্যের মা, ঘুরতে গেছে মানে? ঘুরতে গেলে তো তোমাকে নিয়ে যাইতে পারতো। পরী, আমি গেলে কি মান সম্মান থাকতো আপনার সন্তানের? কাব্যের মা বলল, কেন মান সম্মান থাকবে না শুনি? এমন পরীর মতো একটা বউ থাকতে কেউ একা ঘুরতে যায়? ও আসুক আগে, তারপরে দেখিও কি করি। পরী, থাক না মা, কিচ্ছুটি বলিয়েন না। কাব্যের মা, আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি তোমাকে। পরী, ঠিক আছে মা। এরপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পরী ঘুমিয়ে পড়ে। এতটাই ঘুম ধরেছিল যে পরীর ঠিক রাত 10টায় ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে কাব্যকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তাই কাব্যর মায়ের রুমে চলে যায়। পরী, মা এখানে কি কাব্য? কাব্যর মা বলল, কই, ও তো এখনো আসে নাই। তোমার কাছে গেলাম যে কাব্যকে একটু ফোন দাও, কিন্তু তুমিও দেখি ঘুমিয়ে আছো, এখনো ওঠো নাই, তাই ফিরে এসেছি। পড়ি, আমাকে ডাকতেন একটু মা। কাব্যর মা বলল, না, ঘুমের মধ্যে কাউকে ডাকা উচিত না। পড়ি, আচ্ছা, আমি ফোন দিচ্ছি। এরপরে পড়ি বেশ কয়েকবার ফোন দেয় কাব্যকে, কিন্তু ফোনটি রিসিভ করে না। তাই একটু টেনশন করতে থাকে কাব্যর মা ও পড়ি। কারণ কখনো এমন করেনি কাব্য। তো কি আর করার, কাব্যর জন্য দুজনে ওয়েট করতে থাকে। রাতে যখন ঠিক 1টা বাজে এমন সময় একজন লোক আসে, এসেই বলে যে কাব্য, মাতাল হয়ে আপনার সন্তান ওই যে রহিমের দোকানে বাজে কথা বলতেছে। পড়ি, কি বলেন আপনি? কাব্য কেন মাতাল অবস্থায় থাকবে শুনি, সেটা আপনি নিজেই গিয়ে দেখুন না। আমি মিথ্যা বলছি নাকি সত্যি বলছি? তো লোকটির কথা মতো পড়িও কাব্যের মা সেখানে যায়। গিয়ে দেখতে পাই যে সত্যিই তো কাব্য নেশা করে এখানে মাতলামি করতেছে। কাব্যের মা, এই কাব্য, তুই কি করতেছিস এখানে হ্যাঁ? আর এই সব কি? কাব্য, এই কে তুমি হ্যাঁ? আমার নাম জানো কেমনে? কি আমি মানে? আমি তোর মা। কাব্য, কোন মা, কিসের মা? আমার কোনো মা নেই, বুঝেছো? কথাটি বলার সাথে সাথে কাব্যর মা কষে একটা থাপ্পড় দেয়। মা ঠাস করে থাপ্পড় মেরে বলল, বেয়াদব ছেলে কোথাকার, এই তোর কাজ? এতটা নেশা করেছিস নিজের মাকে পর্যন্ত চিনতে পারছিস না। ছি ছি। কাব্য, ও তুমি আমার মা? তো তোমার পাশে ওই মেয়েটাকে? পরীর দিকে উদ্দেশ্য করে বলল, মা? কে মানে? তুই পরীকেও চিনতে পারতেছিস না? কাব্য, কোন পরী মা? যেই পরী রাতের আকাশে উড়ে বেড়ায়? মা, থাক, চিনতে হবে না তোকে। কাব্যর মুখে এমন কথা শুনে সেই দোকানের সামনে মানুষগুলো হাসতে থাকে। একজন তো বলেই ওঠে, আপনার সন্তান নেশা করে? এটা জানতাম না। বাবা কত ভালো ছিল, তার সন্তান নেশাখোর। এই কথাটা শুনে কাব্যের মায়ের মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপরে কাব্যকে অনেক বুঝিয়ে বাসায় নিয়ে আসে ওর মা ও পরী। বাসায় এসেই কাব্যর মা বলতেছে, সি সি কাব্য, তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি, মানুষের সামনে তোকে নিয়ে কত প্রশংসা করি, আর সব কিছু ধুলোয় মিশে দিলি। কাব্য বলল, এই একদম চুপ করো, এত কথা আমি শুনতে চাই না। পড়ি, মা থাক, আজ কিছু বলিও না, ওকে আজ এইসব বলে কিচ্ছু হবে না, কারণ ও নেশার ঘোরে আছে। কাব্যর মা বলল, আমি ভাবতেই পারছি না পড়ি, কাব্য এমন একটি কাজ ঘটিয়ে ফেলবে। পড়ি, মা, বুঝতে পারছি। কাব্যের মা বলল, জানো আমার ছেলেটা কখনো নেশা করেনি, আজ হঠাৎ করে ওর কি হলো বুঝলামই না।
পরি, ঘুরতে গিয়ে হয়তো বন্ধুদের পাল্লায় পড়ে এমনটা করেছে মা। কাব্যের মা বলল, কিন্তু ওর বন্ধুগুলা তো এমন না। এই কথাটি শুনে পরি মনে মনে বলতে থাকে, আপনার সন্তান কোন বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিল সেটা আমি ভালো করে জানি। পরি, আচ্ছা মা, কাব্যকে রুমে নিয়ে যাচ্ছি, ওর ঘুমের প্রয়োজন আছে। কাব্যর মা, ঠিক আছে মা, যাও রুমে। তো এরপরে পরি কাব্যকে রুমে নিয়ে আসে। পরি, সি কাব্য, তোমার কাছে এমনটা আশা করি নাই। কাব্য, তো কি হয়েছে শুনি? পরি, তুমি নেশাও করো? ভাবতেই ঘৃণা লাগছে আমার। কাব্য, হুম, করি, আরও করব, তাতে তোর কি? পরি, আমার কিছু না, ঘুমাও এখন তুমি। এরপরে কাব্যকে বিছানায় শুয়ে পরি নিজের পোশাকগুলো চেঞ্জ করতে ওয়াশরুমে চলে আসে। তো ওয়াশরুমে এসে পোশাকগুলো চেঞ্জ করে। রাতে যে পোশাক পরে ঘুমায় সেই পোশাকটি পরতেছে। ঠিক সেই সময় কারো হাতের স্পর্শ পায় পরি, আর সাথে সাথেই পিছনে ঘুরে তাকায়। পরি, কাব্য, তুমি ঘুমাওনি? আর এখানে কি করতেছো? কাব্য, না ঘুমায়নি, তোর কাছে এসেছি। পরি, আমার কাছে এসেছো মানে? কাব্য, কেন এসেছি বুঝতে পারছিস না? পরি, না। কাব্য, বুঝতে না পারিস তো চুপ করে থাক, আমি কি করতেছি সেটা উপভোগ কর। পরি, কি করবা তুমি, হ্যাঁ? কাব্য, চুপ থাকতে বলছি না তোকে? তো কাব্যর এমন হুমকিতে পরি চুপ হয়ে যায়। এইদিকে পরি চুপ হয়ে যাওয়ার সাথে সাথে কাব্য তার শরীরে বিভিন্ন স্থানে স্পর্শ করতে থাকে। পরি, এই কাব্য, কি করতেছো এইসব? তুমি আমার শরীরে স্পর্শ করতেছো কেন? কাব্য, ভালো লাগতেছে তাই করতেছি। পরি, না, তুমি আমার শরীর স্পর্শ করতে পারো না। সবাই ভাবতে পারেন কাব্য তো পরীর জামাই। তবে কাব্য এমন করতেছে, পরি কেন বাধা দিচ্ছে, তাই তো? তবে শুনুন, পরি জানে যে কাব্য তাকে ভালোবাসে না, বরং অন্য একটি মেয়েকে ভালোবাসে। তাতেই আবার ডিভোর্সের কথা উঠেছে। এই জন্য পরি চাচ্ছে কাব্য যেন খারাপ কিছু না করে। কাব্য, তুই আর একটি কথা বললে খুব খারাপ হবে। এই কথাটি বলে কাব্য পরীকে কোলে তুলে নিয়ে বিছানায় আসে। এসেই পরীর শরীরের পোশাকগুলো এক এক করে সব খুলতে থাকে। কাব্যর এমন পাগলামি দেখে পরী নিজেকে রক্ষা করার জন্য বিপন্ন হয়ে চেষ্টা করে, কিন্তু কাব্যর কাছে কোনোভাবেই যেন রক্ষা পাওয়া আজ সম্ভব না। পরীও জানে আজ আর রক্ষা নেই, কারণ কাব্যি নেশার ঘরে আছে। ও নিজেই জানে না কি করতেছে। তবুও শেষবারের মতো পরী বলে ওঠে, পরী, এই কাব্য, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমার সাথে এমন কাজ করিও না। তোমার দুটি পায়ে পড়ি আমি। তুমি তো আমাকে ডিভোর্স দিবা বলেছ, তবুও কেন আমাকে নষ্ট করতেছ? কি দোষ আমার? কাব্য নিশ্চুপ। কাব্যর সাথে উঠে না পারায় পরি শেষমেশ নিজেকে বিলিয়ে দেয় কাব্যর কাছে। পরি মনে মনে ভাবতে থাকে, বাধা দিয়ে কি হবে? আমার এসব কিছু তো ওরেই। আর যদি কোনোভাবে একটি বাচ্চা হয়, তবে কখনো সংসার ভাঙা সম্ভব নয়। এইসব হাজারটা চিন্তা ভাবনা করে নিজেকে শেষ পর্যন্ত কাব্যর হাতে তুলে দেয়। এইদিকে কাব্য নেশার অবস্থায় থাকার কারণে কিছু বুঝতেছে না ও কি করতেছে না করতেছে। হয়তো জ্ঞানে থাকলে এমনটি করতো না। তো এই ভেবেই সেই রাতটি কেটে যায়। পরের দিন পরি ঘুম থেকে ওঠার আগে কাব্য ঘুম থেকে উঠে পড়ে। উঠেই উপলব্ধি করে শরীরে কোনো পোশাক নেই। ঠিক তখনই আবার লক্ষ্য করে তার পাশেই পরিও শুয়ে আছে। ওর শরীরেও কোনো পোশাক নেই। এটা দেখেই চিৎকার শুরু করে দেয়। কাব্য, এই এই এই, তুই আমার খাটে কি করতেছিস, হ্যাঁ? তুই থাকবি সোফায়, কিন্তু তুই আমার এখানে কি করতেছিস? কাব্যর এমন চিৎকারে পরীর ঘুম ভেঙে যায়। পরী, এই কি হয়েছে? এমন চিৎকার করছো কেন শুনি? কাব্য, তুই আমার খাটে কি করতেছিস? কোনো ছেলে দেখলে শরীর ঠিক থাকে না নাকি? আর তোর শরীরের পোশাক কই? পরী, পোশাক কোথায় সেটা তুমি ভালো জানো আমার থেকে। কাব্য, আমি জানি মানে? পরী, হুম, তুমি ভালো জানো আমার থেকে। কাব্য, ছি, তোকে ভালো ভাবছিলাম, কিন্তু তুই দেখি অনেক জঘন্য। যে নিজের পোশাক খুলে আমার সাথে এসে শুয়েছিস সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই আমারও পোশাক খুলেছিস। পরী, এই একদম চুপ করো, একটা বাজে কথা বলবে না বলে দিলাম। কাল রাতে নেশা করে কি করেছো সেটা ভুলে গেছো? কাব্য, মানে? পরী, এত মানের উত্তর দিতে পারবো না। উত্তর পেতে হলে তোমার মায়ের কাছে গিয়ে নাও। কাব্য, সেটা তো নেবই, তার আগে তুই বল এমন কাজ করার সাহস কোথায় পেলি? পরী, কিসের সাহস? কাব্য, তুই আমার কাছে শুইছিস কেন বল? পরী, ভালো লাগছে তাই শুইছি। কোনো সমস্যা আছে? কাব্য, তুই যদি আর কখনো এমন ভুল করিস তো সেই দিনই তোর শেষ দিন হবে এই বাসায় থাকার। পরী, দেখা যাবে।
এরপরে কাব্য ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ৬-৭ মিনিট পরে ওয়াশরুম থেকে বের হয়ে এসেই দেখে এখনও পরি শুয়ে আছে। কাব্য, এই ওঠ আমার বিছানা থেকে। পরি, রাতে তো ঠিকই কোলে করে নিয়ে আইছো বিছানায়, এখন শুয়ে আসি তো সমস্যা হয়েছে? কাব্য, একদম বাজে কথা বলবি না। পরি, আমি বাজে কথা বলি না, নিজেই বলেন। কাব্য, আমার রুচি এতটা নিচে নামে নাই যে তোর মতো মেয়েকে আমি কোলে তুলে বিছানায় নিয়ে আসবো। পরি, সেটা জানি, নেশাখোরেরা কি করতে পারে আর না পারে। এই কথাটি শুনে কাব্য একটু চুপ হয়ে যায়। কাব্য নিশ্চুপ। পরি, নিশ্চুপ কেন? হ্যাঁ, নেশা যখন করো তখন মনে থাকে না এই নেশার প্রভাবে কি হতে পারে? দিছো তো কাল রাতে তোমার বাবা মায়ের সম্মান মাটিতে মিশে। কাব্য, কি হয়েছে? হ্যাঁ, সব খুলে বল। পরি, কাল রাতে নেশা করে রহিমের দোকানে মাতলামি করেছো, মনে আছে কি? কাব্য, হা হা, আমি মাতলামি করেছি? পরি, হুম। কাব্য, বিশ্বাস হয় না আমার। পরি, তো তোমার মায়ের কাছে গিয়ে শোনো কি করছো আর না করছো। কথাটি শুনে কাব্য তার মায়ের রুমে চলে আসে। এসেই দেখে তার মা তার বাবার ছবি নিয়ে বলতেছে, তোমার মৃত্যুর পরে ভেবেছিলাম কাব্যকে আমি মানুষের মতো মানুষ করব, কিন্তু সেটা হলো না। কাব্য রুমে এসেই দেখে যে বাবার ছবি দেখে দেখে এইসব কথা বলতেছে। এটা দেখে কাব্যের সত্যি খারাপ লাগে অনেক। কাব্য, মা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও প্লিজ। আসলে কাল রাতে কিছু বন্ধু ভুল করেই আমাকে এইসব খাইয়েছে। মা যেন নিশ্চুপ হয়ে আছে। কাব্য আবার বলল, মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আর কখনো আমি এমন কাজ করব না। এই কথা শুনেই কাব্যর মা বলে ওঠে, তোকে মাফ করতে পারি, কিন্তু তার আগে কথা দিতে হবে তুই পরীকে নিজের বউ হিসেবে মানবি। কাব্য, মা, বিশ্বাস করো ওকে আমি প্রতি। কথাটি শেষ হতে না হতেই মা বলে ওঠে, মা, শোন বাবা, মানুষের মতো মানুষ অনেক থাকে, ঠিক তেমনই হয়তো দেখতে পড়িও, তাই বলে কি তুই এমন শাস্তি দিবি মেয়েটাকে? কাব্য, আচ্ছা, আমি খোঁজ খবর নিয়ে দেখি পরি সেই মেয়ে নাকি অন্য কেউ আছে এর পেছনে। মা, যখন সিদ্ধান্ত নিবি তখন তোকে মাফ করব আমি, তার আগে না। এই কথাটি শুনে আবার কাব্য সেই পতিতালয়ে চলে যায়, সেই নারীর খোঁজে। গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অবশেষে যখন খুঁজে পায় না, তখন কাব্য মন খারাপ করে একটি দোকানে বসে চা খাচ্ছে আর চারিদিকে তাকাচ্ছে। ঠিক সেই সময় কাব্য দেখে ওই মহিলাকে, যে কিনা একটি রিকশায় করে যাচ্ছে। এটা দেখেই কাব্য চা ফেলে দিয়ে তার দিকে ছুটতে থাকে। প্রায় 4 মিনিট পরে সেই রিকশাটিকে দৌড়ে ধরে ফেলে। কাব্য বলে, এই মামা, রিকশা দাঁড় করাও। কাব্যর কথা মতো রিকশাটিও দাঁড় করায়, আর সাথে সাথে ওই মহিলাটি বলে ওঠে। মহিলাটি, এই, আপনি এমন করে রিকশার সামনে আসলেন কেন? কাব্য, আমাকে চিনতে পারছেন? আপনি সেই মহিলা না পতি? কথাটি শেষ হতে না হতেই, হ্যাঁ, আমি সেই মহিলা, কিন্তু আমি এখন এসব কাজ করি না, আমার বিয়ে হয়েছে। কাব্য, কোথায় বিয়ে হয়েছে? হয়েছে কোনো একখানে, কিন্তু এই সব আপনি জানতে চাচ্ছেন কেন? এরপরে কাব্য সব কথা খুলে বলে, আর এটা শুনে মহিলাটি হাসতে থাকে, হা হা হা, এত কিছু হয়ে গিয়েছে? কাব্য, হুম, প্লিজ এখন আমার সাথে আমার বাসায় চলো, আমাকে একটু সময় দাও, কারণ সবাই আমার বউকে ভুল বুঝতেছে। ঠিক আছে, চলো। এইবার কাব্য মিস্টার হাসিবকেও ফোন দিয়ে ডাক দেয়, আবার নদীকেও ডাক দেয়। তারা দুজনেই যেন বাসায় চলে আসে। এইদিকে এইসব কথা বলতে বলতে কাব্য এবং মহিলাটি দুজনেই বাসায় চলে আসে। কাব্য, মা, ও মা, বাহিরে চলে আসো তো, দেখো কাকে নিয়ে আসছি। তো কাব্যের ডাক শুনে ওর মা বাহিরে আসে। মা বলল, পরীকে নিয়ে কোথায় গিয়েছিলি? আমি তো একটু আগেই পরীকে রুমে দেখলাম। কাব্য, এটা পরী না, এটা সেই মহিলা যার কথা বলেছি তোমাকে। এটা শোনার পরে তো কাব্যের মা বেহুঁশ, কারণ চেহারায় এত মিল কেমনে? মা বলল, কি এটা পরী না? কাব্য, না। ঠিক তখনই পরীও বাহিরে চলে আসে। এসে তো নিজেও অবাক, কারণ এটা আবার কে? কাব্য, এই যে পরী, দেখো তো চিনতে পারো কি না? পরী, আরে আমার মতো দেখতে উনি। এইসব কি? কাব্য, বলেছিলাম না তোমার মতোই দেখতে হুবহু একজন আছে। পরী, ও, তার মানে ওই জায়গায় উনি কাজ করেন? কাব্য, করতো, এখন করে না। ঠিক এই টাইমে হাসিব ও নদী দুজনেই চলে আসে। নদী বাড়ির ভেতরে এসেই দেখে যে দুইটা পরী দাঁড়িয়ে আছে। নদী, কাব্য, এখানে দুইজন দেখতে তো একই রকম, পরীরা কি আপন বোন দুজনে? কাব্য, ওয়েট, সব বলবো, তার আগে হাসিব তুই বল, এখানে কি বুঝতেছিস? হাসিব,
কি আর বুঝবো, দুজনই দেখতে একই রকম। কাব্য, একজন হলো আমার বউ পরী, আরেকজন হলো সেই পতিতালয়ের মহিলাটি হাসিব। ও সেটাই তো, দেখতে হুবহু একই রকম, বোঝাই যাচ্ছে না। এইদিকে কাব্যর মুখে বউ কথা শুনে নদী হতবাক হয়ে যায়। নদী, তোমার বউ মানে? কাব্য, হুম, পরী আমার বউ হয়। নদী, কেমনে কি হ্যাঁ? কাব্য, শোন তবে কাহিনী। এটা বলে কাব্য সব কিছু বলতে থাকে নদীকে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। এই সব শুনে নদী কি বলবে সেটা বলার ভাষা খুঁজে পায় না। কাব্য, আমাকে মাফ করে দিও নদী। জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার মায়ের কথা কখনো অমান্য করতে পারবো না। নদী, ও ঠিক আছে। এই কথাটি বলেই নদী কান্না করতে করতে বাড়ি থেকে দৌড়ে চলে যায়। অন্যদিকে হাসিবও নিজের ভুলটা বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চেয়ে চলে যায়। কাব্য, মা, আমাকে এখন তো মাফ করে দাও। এমন সময় সেই মহিলাটি বলে ওঠে, আন্টি, মাফ করে দেন আপনার সন্তানকে, সে অনেক ভালো। আর হ্যাঁ, আমি আসি এখন, আমার স্বামী ফোনে দিয়েছিল। কাব্য, হুম, ঠিক আছে। পড়ি, মা, মাফ করে দাও তোমার সন্তানকে, ও ভুলটা বুঝতে পারছে। কাব্য, দাও না মাফ করে মা। মা, ঠিক আছে, মাফ করব, কিন্তু আমি এই বছরের নাতি নাতনির যেন মুখ দেখতে পাই। কাব্য, হুম, চেষ্টা করমু। মা, হুম, যা, মাফ করে দিয়েছি। এখন পরীর কাছে মাফ চা তুই। কাব্য, পরী, আমাকে মাফ করে দাও প্লিজ। পরী, মাফ করব, আমারও শর্ত আছে কিছু। কাব্য, যেমন? পরী, প্রতি শুক্রবার ঘুরতে নিয়ে যাইতে হবে, আবার আমাকে আর মাকে নিয়ে রেস্টুরেন্টে খাইতে যাইতে হবে। কাব্য, হুম, আমি রাজি। পড়ি, হুম, মাফ করে দিয়েছি। কাব্য, বাবারে কি চাপ বউ আর মায়ের। কথাটি শুনেই সবাই হাসতে থাকে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়, সমাপ্ত। তো গল্পটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।